নমস্কার। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বড়দিদি উপন্যাসের অন্তিম পর্ব। বিগত পর্বে আপনারা শুনেছেন মাধবীর কথায় আঘাত পেয়ে সুরেন্দ্রনাথ ব্রজরাজ লাহিড়ীবাবুর বাড়ি ত্যাগ করে রাস্তায় বেরিয়ে পড়ল। আর সেই দিন থেকে মাধবী দুশ্চিন্তায় প্রায় অন্নজল ত্যাগ করেছে। তারপর কি হলো সুরেন্দ্রনাথের, সেটি পুরো জানার জন্য আজকে রইল বড়দিদি উপন্যাসের অন্তিম পর্ব। মাধবী কষ্টে অশ্রু সংবরণ করল। এদিকে সুরেন্দ্রনাথ পথে পথে ঘুরে বেড়াতো। 3 দিন অনাহারে কাটল। কলের জলে পয়সা লাগে না, তাই ক্ষুধা পেলে তিনি পেট ভরে জল খেতেন। এক রাত্রে অবসন্ন শরীরে সে কালীঘাটে যাচ্ছিল। কোথায় নাকি শুনেছিল সেখানে খেতে পাওয়া যায়। অন্ধকার রাত্রি, তাতে আবার মেঘ করেছিল। চৌরঙ্গীর মোড়ে একখানা গাড়ি তার উপর এসে পড়ল। গাড়োয়ান কোনো রকমে অশ্বের বেগ সংবরণ করতে পেরেছিল। সুরেন্দ্রনাথ প্রাণে মরল না বটে, কিন্তু বুকে ও পায়ে প্রচণ্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল। পুলিশ এসে গাড়ি করে হাসপাতাল নিয়ে গেল। 4-5 দিন অজ্ঞান অবস্থায় অতীত হবার পর রাত্রে চক্ষু চেয়ে বলল, বড়দিদি। কলেজের একজন ছাত্র যে সে রাত্রে ডিউটিতে ছিল শুনতে পেয়ে কাছে এসে দাঁড়ালো। সুরেন্দ্র বলল, বড়দিদি এসেছেন? কাল সকালে আসবেন। পরদিন সুরেন্দ্রর বেশ জ্ঞান হলো, কিন্তু বড়দিদির কথা বলল না। প্রবল জ্বরে সমস্ত দিন ছটফট করে সন্ধ্যার সময় একজনকে জিজ্ঞাসা করল, আমি কি হাসপাতালে আছি? হ্যাঁ। কেন? আপনি গাড়ি চাপা পড়েছিলেন, বাঁচার আশা আছে? নিশ্চয়ই। পরদিন সেই ছাত্রটি কাছে এসে জিজ্ঞাসা করল, আপনার আত্মীয় কেউ এখানে আছেন? কেউ না। তবে সে রাত্রে বড়দিদি বলে ডাকছিলেন কাকে? তিনি কি এখানে আছেন? আছেন, কিন্তু তিনি আসতে পারবেন না। আমার পিতাকে সংবাদ দিতে পারবেন? পারি। সুরেন্দ্রনাথ পিতার ঠিকানা বলে দিল। সেই ছাত্রটি সেদিন পত্র লিখে দিল। তারপর বড়দিদির সংবাদ নেওয়ার জন্য জিজ্ঞাসা করল, এখানে স্ত্রীলোক ইচ্ছা করলেই আসতে পারেন, আমরা সেই বন্দোবস্ত করতে পারি। আপনার বড়দিদির ঠিকানা জানতে পারলে আমরা তাকেও সংবাদ দিতে পারি। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করে ব্রজরাজবাবুর ঠিকানা বলে দিল। আমার বাসা ব্রজরাজবাবুর বাড়ির কাছেই। আজ তাকে আপনার অবস্থা জানাবো, তিনি যদি ইচ্ছা করেন তাহলে দেখতে আসতে পারেন। সুরেন্দ্রনাথ কথা বলল না। মনে মনে বুঝল বড়দিদির আশা অসম্ভব। ছাত্রটি কিন্তু দয়া পরবশ হয়ে ব্রজরাজবাবুকে সংবাদটি দিল। ব্রজবাবু চমকে উঠলেন, বাঁচবে তো? সম্পূর্ণ আশা আছে। বাড়ির ভিতর গিয়ে মেয়েকে বললেন, মাধবী, যা ভেবেছিলাম তাই হয়েছে। সুরেন গাড়ি চাপা পড়ে হাসপাতালে আছে। মাধবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিউরে উঠল। তোমার নাম করে নাকি বড়দিদি বলে ডাকছিল, তুমি দেখতে যাবে? এই সময় পাশের ঘরে প্রমীলা ঝনঝন করে কিসব ফেলে দিল। মাধবী সেই দিকে ছুটে গেল। অনেকক্ষণ পরে ফিরে এসে বলল, তুমি দেখে এসো, আমি যেতে পারবো না। ব্রজবাবু দুঃখিত ঈষৎ হেসে বলল, সে বনের পশু, তার ওপর কি রাগ করে? মাধবী কোনো কথা বলল না। তবে ব্রজবাবু একা সুরেন্দ্রকে দেখতে আসলেন। দেখে বড়ই দুঃখ পেলেন। বললেন, সুরেন, তোমার পিতামাতাকে সংবাদ দিলে হয় না? আগে সংবাদ দিয়েছি। কোনো ভয় নেই, তারা আসলেই একটা বন্দোবস্ত করে দেব। ব্রজবাবু টাকা কড়ির জন্য চিন্তা করে বললেন, বরং আমাকে তাদের ঠিকানা বলে দাও, যাতে তাদের এখানে আসার পক্ষে কোনো রকম অসুবিধা না হয়, তা করে দেব। সুরেন্দ্র কথাটা তেমন বুঝল না। বলল, বাবা আসবেন, অসুবিধার কি আছে? ব্রজবাবু বাড়ি ফিরে মাধবীকে সমস্তটাই জানালো। সেই অবধি নিত্য তিনি একবার সুরেন্দ্রকে দেখতে যেতেন। তার উপর একটা স্নেহ জন্মে গেছিল। একদিন ফিরে এসে বললেন, মাধবী, তুমি ঠিকই বুঝেছিলে, সুরেনের পিতা বেশ অর্থবান লোক।
মাধবী সাগ্রহে জিজ্ঞাসা করল, কেমন করে জানলে? তার পিতা একজন বড় উকিল, কাল রাত্রে তিনি এসেছেন। মাধবী মৌন হয়ে রইল। তার পিতা বললেন, সুরেন বাড়ি থেকে পালিয়ে এসেছিল। কেন? ব্রজরাজবাবু বললেন, তার পিতার সাথে আজ আলাপ হলো, তিনি সে কথা সমস্ত বললেন। এই বছর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানের সাথে সুরেন MA পাশ করলে বিলেত যেতে চেয়েছিল, কিন্তু নিতান্তই অন্যমনস্ক প্রকৃতির লোক বলে তার পিতা সাহস করে পাঠাতে চাননি, তাই রাগ করে পালিয়ে এসেছিল। তা ভালোই হলো, তিনি বাড়ি নিয়ে যাবেন। নিঃশ্বাস রুদ্ধ করে অশ্রু সংবরণ করে নিয়ে মাধবী বলল, তাই ভালো। 6 মাস হলো সুরেন্দ্রনাথ চলে গেছে। এর মধ্যে মাধবী একটিবার মাত্র মনোরমাকে পত্র লিখেছিল, আর লেখেনি। পূজার সময় মনোরমা পিতৃভবনে এসে মাধবীকে ধরে বসল। তোর বাঁদর দেখা। মাধবী হেসে বলল, বাঁদর কোথায় পাবল? মনোরমা তার চিবুকে হাত দিয়ে সুর করে মৃদু কণ্ঠে গাইল, আমি এলাম ছুটে দেখব বলে, কেমনের শোভে পোড়ার বাঁদর তোমার ওই রাঙা চরণতলে। সেই যে পুষেছিলি? কবে? মনোরমা মুখ টিপে হেসে বলল, মনে নেই যে তোকে বই আর জানত না? মাধবী কথাটা অনেকক্ষণ বুঝেছিল, তাই অল্প অল্প মুখখানি বিবর্ণ হয়ে যাচ্ছিল। তা সত্ত্বেও আত্মসংবরণ করে বলল, ও তার কথা, তিনি চলে গেছেন। অমন রাঙা পা দুটো তার পছন্দ হলো না? মাধবী মুখ ফিরালো, কিন্তু কথা বলল না। মনোরমা হাত দিয়ে আদর করে তার মুখ ফেরালো। কৌতুক করতে গিয়ে দেখল তার 2 চোখে এক রাশি জল এসেছে। আশ্চর্য হয়ে বলল, এ কি মাধবী? মাধবী আর সামলাতে পারল না, চোখে আঁচল চাপা দিয়ে কেঁদে ফেলল। মনোরমার বিস্ময়ের সীমা নেই, একটা উপযুক্ত কথাও সে খুঁজে পেল না। কিছুক্ষণ কাঁদতে দিল, তারপর জোর করে মুখ থেকে আঁচল সরিয়ে নিয়ে বলল, একটা সামান্য কৌতুক সইতে পারলে না বোন? মাধবী চোখ মুছতে মুছতে বলল, আমি যে বিধবা দিদি। তারপর দুজনেই চুপ করে রইল, দুজনেই নীরবে কাঁদতে লাগল। মনোরমা কাঁদছিল মাধবীর দুঃখে সে বিধবা বলে, কিন্তু মাধবীর অন্য কারণ ছিল। এখন না জেনে মনোরমা যে ঠাট্টা করেছে, যে তোকে বই আর জানত না, মাধবী তাই ভাবছিল। এ কথা নিতান্তই সত্য যে সে তাকে ছাড়া কিছুই জানত না। অনেকক্ষণ পরে মনোরমা বলল, কাজটা কিন্তু ভালো হয়নি। কোন কাজটা? তাকে তোকে বলে দিতে হবে বোন, আমি সব বুঝেছি। এই 6 মাস ধরে যে কথা মাধবী প্রাণপণে লুকিয়ে আসছিল, মনোরমার কাছে আর তা লুকাতে পারল না। ধরা পড়ে মুখ লুকিয়ে কাঁদতে লাগল, বড় ছেলে মানুষের মতো কাঁদল। শেষকালে মনোরমা বলল, কিন্তু গেল কেন? আমি যেতে বলেছিলাম। বেশ করেছিলে, বুদ্ধিমতির কাজ করেছিলে। মাধবী বুঝল মনোরমা কিছুই বোঝেনি, তাই একে একে সব কথা বুঝিয়ে বলল। তারপর বলল, কিন্তু তিনি যদি না বাঁচতেন তাহলে বোধহয় পাগল হয়ে যেতাম। মনোরমা মনে মনে বলল, এখনই বা তার কম কি। সেদিন বড় দুঃখিত হয়ে সে বাড়ি চলে গেল। সেই রাত্রেই কাগজ কলম নিয়ে স্বামীকে পত্র লিখতে বসল। তুমি ঠিকই বলতে, স্ত্রীলোককে বিশ্বাস নেই। আমিও আজ তাই বলছি, কেননা মাধবী আমায় শিখিয়েছে। আমি তাকে বাল্যকাল থেকে জানি, তাই তাকে দোষ দিতে ইচ্ছা হয় না, সাহস হয় না। সমস্ত স্ত্রী জাতিকে দোষ দিই, বিধাতাকে দোষ দিই। তিনি কি জন্য এত কোমল এই জলের মতো তরল পদার্থ দিয়ে নারীর হৃদয় গড়েছেন? এত ভালোবাসা ঢেলে দিয়ে এই হৃদয় কে গড়তে সেধেছিল? তার চরণে প্রার্থনা যেন এই হৃদয়গুলো একটু শক্ত করে নির্মাণ করেন। আর তোমার চরণে প্রার্থনা যেন ওই পায়ে মাথা রেখে আমি মুখ পানে চেয়ে মরতে পারি। মাধবীকে দেখে আমার বড় ভয় হয়, সে
আমার আজন্মের ধারণা ওলট পালট করে দিয়েছে। আমাকেও বেশি বিশ্বাস করো না, শীঘ্র নিতে এসো। তার স্বামী উত্তরে লিখলেন, যার রূপ আছে সে দেখাবেই, যার গুণ আছে সে প্রকাশ করবেই, যার হৃদয় ভালোবাসা আছে, যে ভালোবাসতে জানে সে ভালোবাসবেই। মাধবীলতা বৃক্ষ অবলম্বন করে, এটা জগতের রীতি। তুমি আমি কি করতে পারি? তোমাকে আমি খুব বিশ্বাস করি, সেজন্য চিন্তিত হয়েও না। মনোরমার স্বামীর পত্র মাথায় রেখে মনে মনে তার চরণ উদ্দেশ্যে প্রণাম করে লিখল, মাধবী পোড়ারমুখী বিধবাকে যা করতে নেই সে তাই করেছে, মনে মনে আরেকজনকে ভালোবেসেছে। পত্র পেয়ে মনোরমার স্বামী মনে মনে হাসলেন। তারপর কৌতুক করে লিখলেন, মাধবী যে পোড়ামুখী তাতে আর সন্দেহ নেই, কেননা বিধবা হয়ে মনে মনে আরেকজনকে ভালোবেসেছে। তোমাদের রাগ হবারই কথা, বিধবা হয়ে কেন সে তোমাদের সদবার অধিকারে হাত দিতে গিয়েছে? আমি যতদিন বেঁচে থাকবো তোমার কোনো চিন্তা নেই, এমন সুবিধা কিছুতেই ছেড়ো না। এই অবসরটুকুর মধ্যে পরম আরামে আর একজনকে মনে মনে ভালোবেসে নাও। কিন্তু কি জানো মনোরমা, তুমি আমাকে আশ্চর্য করতে পারোনি। আমি একবার একটা লতা দেখেছিলাম, সে আধ ক্রোশ ধরে মাটি লতিয়ে লতিয়ে অবশেষে একটা বৃক্ষে জড়িয়ে উঠেছিল। এখন তাতে কত পাতা, কত পুষ্পমঞ্জরি। তুমি যখন এখানে আসবে তখন দুজনেই সেটিকে দেখে আসব। মনোরমা রাগ করে কোনো উত্তর দিল না, কিন্তু মাধবীর চোখের কোণে কালি পড়েছে, প্রফুল্ল মুখ ঈষৎ গম্ভীর হয়েছে, কাজকর্মে তেমন বাঁধন নেই, একটু ঢিলের রকমের হয়েছে। সকলকে যত্ন আত্মীয়তা করার ইচ্ছা তেমনই আছে, বরং বেড়েছে, কিন্তু সব কাজগুলো আর তেমন মনে থাকে না, মাঝে মাঝে ভুল হয়ে যায়। এখন সবাই বলে বড়দিদি, এখনও সবাই সেই কল্পতরুটির পানেই চাইয়ে থাকে, হাত পাতে অভিষ্ট ফল পায়, কিন্তু গাছ আর তেমন সরস সতেজ নেই। পুরাতন লোকগুলোর আশঙ্কা হয় মাঝে মাঝে, পাছে শুকিয়ে যায়। মনোরমা রোজ আসে, অন্য কথা বলে, শুধু এই কথা আর হয় না। মাধবী দুঃখিত হয়, মনোরমা বুঝতে পারে, আর এই সকল কথার আলোচনা যতই কম হয় ততই ভালো। হতভাগী যদি ভুলতে পারে, মনোরমা এই কথাই ভাবে। সুরেন্দ্রনাথ একটু সুস্থ হয়ে পিতার সাথে বাড়ি চলে গেছে। বিমাতা তার যত্নটা একটু কম করতে আরম্ভ করলেন, তাই সুরেন্দ্র একটু শরীরে আরাম পাচ্ছে, কিন্তু শরীর বেশ সারতে পারেনি, অন্তরে একটু ব্যথা রয়েছে। রূপ যৌবনের আকাঙ্ক্ষা পিপাসা এখনও তার মনে উদয় হয়নি, এসব সে জানতও না। পূর্বের মতোই সে এখনও অন্যমনস্ক, আত্মনির্ভর শূন্য। কিন্তু কার ওপর নির্ভর করতে হবে এটাই সে খুঁজে পায় না। খুঁজে পায় না বলেই সে যে নিজের কাজ নিজে দেখতে পারে তাও নয়। আজও পরের দিকে চেয়ে থাকে, কিন্তু পূর্বের মতো তেমন আর মনে ধরে না। সব কাজেই যেন ত্রুটি দেখতে পায়, একটু খুঁতখুত করে। তার বিমাতা এসব দেখে শুনে বলেন, সুরো আজকাল বদলে গেছে। মধ্যে একদিন তার জ্বর হয়েছিল, বড় কষ্ট হয়েছিল, চোখ দিয়ে জল গড়াতে লাগল। বিমাতা কাছে বসেছিলেন, তিনিও একটা নতুন জিনিস দেখলেন। মুহূর্তের মধ্যে তারও চক্ষু ফেটে জল বার হলো। আদর করে তার চোখ মুছে বললেন, সুরো, কেন বাবা? সুরেন্দ্র চুপ করে রইল। তারপর একখানা পোস্টকার্ড চেয়ে নিয়ে তাতে আঁকা বাঁকা অক্ষরে লিখে দিল, বড়দিদি, আমার জ্বর হয়েছে, বড় কষ্ট হচ্ছে। পত্রখানা ডাকঘরে পৌঁছালো না। প্রথমে শয্যা থেকে মেঝের ওপর পড়ল, তারপর যে ঝাঁটাতে আসলো সেই বেদানার খোসা, বিস্কুটের টুকরো এবং সেই চিঠিখানি সব একসঙ্গে ঝাঁটিয়ে বাইরে ফেলে দিল। সুরেন্দ্রনাথের প্রাণের আকাঙ্ক্ষা ধুলো মেখে হাওয়ায় উড়ে শিশিরে ভিজে রোদ খেয়ে অবশেষে একটা বাবলা গাছের তলায় এসে পড়ল। প্রথমে সে একখানি মূর্তিমতী উত্তরের আশায় চেয়ে রইল, তারপর একখানি হস্তাক্ষর, কিন্তু অনেক দিন কেটে গেল, কিছুই আসলো না। ক্রমে তার জ্বর সেরে গেল, পথ্য করে উঠে বসল।
তারপর তার জীবনে একটা নতুন ঘটনা ঘটল। ঘটনা যদিও নতুন, কিন্তু নিতান্তই স্বাভাবিক। সুরেন্দ্রর পিতা রায়মশাই বহুদিন থেকে জানতেন এবং আশা করতেন। সুরেন্দ্রর মাতামহ পাবনা জেলার একজন মধ্যবিত্ত জমিদার। 20-25খানা গ্রামে জমিদারি ও বাৎসরিক আয় প্রায় 40-50 হাজার টাকা হবে। একই তিনি অপুত্রক এবং খরচপত্র স্বভাবতই কম, এবং তাতে তিনি একজন প্রসিদ্ধ কৃপণ ছিলেন। তাই তার সুদীর্ঘ জীবনে বহু অর্থ সঞ্চিত করতে পেরেছিলেন। তার অবর্তমানে তার সমস্ত বৈভব একমাত্র দৌহিত্র সুরেন্দ্রনাথ পাবে। রায়মশাই এটাই স্থির জানতেন, এবং তাই হল। রায়মশাই সংবাদ পেলেন শ্বশুরমশাই আসন্ন মৃত্যুশয্যায় শয়ন করেছেন। তাড়াতাড়ি পুত্রকে নিয়ে পাবনা যাত্রা করলেন, কিন্তু পৌঁছাবার আগেই শ্বশুরমশাই পরলোক গমন করলেন। সমারোহ করে শ্রাদ্ধ শান্তি হল। শৃঙ্খলিত জমিদারিতে আরও শৃঙ্খলার ঘটা পড়ে গেল। পরিপক্ক বুদ্ধি প্রাচীন উকিল রায়মহাশয় করা বন্দোবস্তে প্রজারা সন্ত্রস্ত হয়ে উঠল। এখন সুরেন্দ্রর বিবাহ হওয়া আবশ্যক। ঘটকের আনাগোনায় গ্রামময় আন্দোলন পড়ে গেল। 50 ক্রোশের মধ্যে যে বাড়িতে একটি সুন্দরী কন্যা ছিল, সেই বাড়িতেই ঘটকের দল ঘন ঘন পদধূলি দিয়ে পিতামাতাকে আপ্যায়িত ও আশান্বিত করতে লাগল। এমনভাবে 2 মাস 6 মাস অতিবাহিত হল। অবশেষে বিমাতা আসলেন। তার সম্পর্কে যে কেউ ছিল সেও আসলো। বন্ধু বান্ধবে গৃহ ভর্তি হয়ে গেল। তারপর একদিন প্রভাতে বাঁশি বাজিয়ে ঢাকের প্রচণ্ড শব্দ করে কাশির ক্ষণক্ষণ আওয়াজে সমস্ত গ্রাম পরিপূরিত করে সুরেন্দ্রনাথ বিবাহ করে আসলো। প্রায় 5 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। রায়মশাইও আর নেই। ব্রজরাজ লাহিড়ীও স্বর্গে গেছেন। সুরেন্দ্রর বিমাতা স্বর্গীয় স্বামী দত্ত সমস্ত সম্পত্তি টাকা কড়ি নিয়ে পৃথ্বীভবনে বাস করছেন। আজকাল সুরেন্দ্রনাথের যেমন সুখ্যাতি তেমনি অখ্যাতি। একদল লোক বলে এমন বন্ধুবৎসল উদারচেতা অমায়িক ইয়ার প্রতিপালক জমিদার আর নেই। অন্য দল বলে এমন উৎপীড়ক অত্যাচারী জমিদার এ তল্লাটে কখনো জন্মায়নি। আমরা জানি এই দুটো কথাই সত্যি। প্রথমটি সুরেন্দ্রনাথের জন্য, দ্বিতীয়টি তার ম্যানেজার বাবু মথুরানাথ বাবুর জন্য সত্য। সুরেন্দ্রনাথের বৈঠকখানায় আজকাল খুব একদল ইয়ার বসছে। তারা পরম সুখে সংসারের স্বাদ মিটিয়ে নিচ্ছে। পান, তামাক, মদ, মাংস কোনো ভাবনা তাদের করতে হয় না, চাইতেও হয় না, আপনিই মুখের কাছে চলে আসে। ম্যানেজার মথুরবাবুর এতে খুব উৎসাহ। খরচ জোগাতে তিনি মুক্ত হস্ত। কিন্তু এই জন্য জমিদারকে ক্ষতিগ্রস্ত হতে না হয়, সেই জন্য তার শাসনগুণে প্রজারা সেই ব্যয় বহন করে। মথুরবাবুর কাছে একটি পয়সা বাকি বকেয়া থাকবার জো নেই। ঘর জ্বালাতে, ভিটাছাড়া করতে, কাছারি ঘরেতে, ক্ষুদ্র কুটুরিতে আবদ্ধ করতে তার সাহস ও উৎসাহের সীমা নেই। প্রজার আকুল ক্রন্দন মাঝে মাঝে শান্তিদেবীর কর্ণে প্রবেশ করে। সে স্বামীকে অনুযোগ করে বলে, তুমি নিজে জমিদারি না দেখলে যে সব জ্বলে পুড়ে যায়। সুরেন্দ্রনাথের জন্য চমক ভাগে। তাই তো, এসব কথা কি সত্য? সত্য নয়, নিন্দায় যে দেশ ভরে গেল, তোমার কানেই কেবল এসব এসে পৌঁছায় না। 24 ঘন্টা ইয়ার নিয়ে বসে থাকলে কি কেউ এসব শুনতে পায়? কাজ নেই, অমন ম্যানেজারে দূর করে তাড়িয়ে দাও। সুরেন্দ্র দুঃখিত হয়ে অপ্রতিভ হয়ে বলে, তাই তো, কাল থেকে আমি নিজে সব দেখব। তারপর কিছুদিন জমিদারিতে একবার তাড়া পড়ে যায়। মথুরনাথ ব্যস্ত হয়ে ওঠেন। গম্ভীরভাবে তখন বলেন, সুরেনবাবু, এমন করলে কি আর জমিদারি রাখতে পারবে? সুরেন্দ্রনাথ শুষ্ক হাসি হেসে বলে, দুঃখীর রক্ত শুষে এমন জমিদারিতে কাজ কি মথুরবাবু? তবে আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সুরেন্দ্রনাথ অমনি নরম হয়ে যায়। তারপর যা ছিল তাই হয়। সুরেন্দ্রনাথ বৈঠকখানা থেকে আর বাইর হয় না। সম্প্রতি একটা নতুন উপসর্গ জুটেছে। বাগান বাড়ি প্রস্তুত হয়েছে।
এবং তাতে নাকি এলোকেশী বলে কে একটা মানুষ কলকাতা থেকে এসেছে। নাচতে গাইতে খুব মজবুত, দেখতে শুনতেও মন্দ নয়। ভগ্ন মধুচক্র মৌমাছির মতো বৈঠকখানা ছেড়ে ঝাঁক বেঁধে ইয়ারের দল সেই দিকে ঝুঁকেছে। তাদের আনন্দ ও উৎসাহ রাখবার স্থান নেই। সুরেন্দ্রনাথকেও তারা সেই দিকেই টেনে নিয়ে গেছে। আজ 3 দিন হল শান্তির স্বামী দর্শন ঘটেনি। 4 দিনের দিন সে স্বামীকে পেয়ে দরজায় পিঠ দিয়ে বলল, এতদিনে ছিলে কোথায়? বাগান বাড়িতে। সেখানে কে আছে যে 3 দিন ধরে পড়েছিলে? তাই তো, সব কথাই তাই তো, আমি সমস্ত শুনেছি। বলতে বলতে শান্তি কেঁদে উঠল। আমি কি দোষ করেছি যে আমায় পায়ে ঠেলছ? কই, তা তো আমি। আবার কি করে পায়ে ঠেলতে হয়? এর চেয়ে অপমান কি আর আমাদের আর আছে? তাই তো ওরা সব। শান্তি যেন সেসব কথা শুনতেই পেল না, আরও কেঁদে বলল, তুমি স্বামী, আমার দেবতা, আমার ইহকাল, আমার পরকাল। আমি কি তোমায় চিনি নে? আমি তো জানি আমি তোমার কেউ নই। একদিনের জন্য তোমার মন পাইনি। এর যাতনা তোমাকে বলবো কি? পাছে তুমি লজ্জা পাও, পাছে তোমার ক্লেশ হয়, তাই কোনো দিন বলি না। শান্তি, কাঁদছ কেন? কেন কাঁদছি? কেন কাঁদছি অন্তর্যামী জানেন। তাও বুঝতে পারি যে তুমি অযত্ন করো না, তোমার মনেও ক্লেশ আছে, তুমি আর কি করবে? তারপর চক্ষু মুছে বলল, আমি আজীবন যাতনা পাই, তাতে ক্ষতি নেই, কিন্তু কিন্তু তোমার কি কষ্ট যদি জানতে পারি। সুরেন্দ্রনাথ তাকে কাছে টেনে নিয়ে সহস্তে তার চোখ মুছে সস্নেহে বলল, তাহলে কি করো শান্তি? এ কথার কি আর উত্তর আছে? শান্তি ফুলে ফুলে কাঁদতে লাগল। অনেকক্ষণ পর শান্তি বলল, তোমার শরীরও আজকাল ভালো নেই। আজ কেন, 5 বছর থেকেই নেই। যেদিন কলকাতায় গাড়ি চাপা পড়েছিলাম, বুকে পিঠে আঘাত পেয়ে 1 মাস শয্যায় পড়েছিলাম, সেই অবধি শরীর ভালো নেই। সে ব্যথা কিছুতেই গেল না। মাঝে মাঝে নিজেই আশ্চর্য হই কেমন করে বেঁচে আছি। শান্তি তাড়াতাড়ি স্বামীর বুকে হাত দিয়ে বলল, চলো দেশ ছেড়ে আমরা কলকাতায় যাই, সেখানে ভালো ডাক্তার আছে। সুরেন্দ্র হঠাৎ প্রফুল্ল হয়ে বলল, তাই চলো, সেখানে বড়দিদিও আছেন। শান্তি বলল, তোমার বড়দিদিকে আমারও দেখতে বড় ইচ্ছা করে, তাকে আনবে তো? আনবো বই কি। তারপর ঈষৎ ভেবে বলল, নিশ্চয়ই আসবেন, আমি মরে যাচ্ছি শুনলে। শান্তি তার মুখ চেপে ধরে বলল, তোমার 2টি পায়ে পড়ি, ওসব বলো নে। আহা, তিনি যদি আসেন তো আমার কোনো দুঃখই থাকে না। অভিমানে শান্তির বুক পুড়ে গেল। এই মাত্র সে বলেছিল স্বামী সে কেউ নয়। সুরেন্দ্র কিন্তু অত বুঝল না, অত দেখল না। যা বলছিল তাতে তার বড় আনন্দ হয়। বলল, তুমি নিজে গিয়ে বড়দিদিকে ডেকে এনো, কেমন? শান্তি মাথা নেড়ে সম্মতি দিল। তিনি এলে দেখতে পাবে আমার কোনো কষ্ট থাকবে না। শান্তির চোখ ফেটে জল আসতে লাগলো। পরদিন সে দাসীকে দিয়ে মথুরবাবুকে সংবাদ প্রেরণ করল যে বাগান বাড়িতে যাকে আনা হয়েছে এক্ষুনি তাকে তাড়িয়ে না দিলে তাকে আর ম্যানেজারের কাজ করতে হবে না। স্বামীকে শাসিয়ে বলল, আর যাই হোক, তুমি বার হলে আমি মাথা খুঁড়ে রক্তগঙ্গা হয়ে মরব। তাই তো, ওরা কিন্তু, আমি কিন্তুর ব্যবস্থা করছি। এই বলে শান্তি দাসীকে আবার ডেকে হুকুম দিল, দারোয়ানকে বলে দে যেন ওই হতবাগারা আমার বাড়িতে ঢুকতে না পায়। আর সুবিধা নেই দেখে মথুরবাবু এলোকেশীকে বিদায় করে দিল। ইয়ার দলও ছত্রভঙ্গ হয়ে পড়ল। তারপর তিনি চুটিয়ে জমিদারি দেখতে মন দিলেন। সুরেন্দ্রনাথের সম্প্রতি কলকাতা যাওয়া হলো না। বুকের ব্যথাটা আপাতত কিছু কম বোধ হচ্ছে। শান্তিরও কলকাতা যেতে তেমন উৎসাহ নেই। এখানে থেকেই যতখানি সম্ভব সে স্বামী সেবার আয়োজন করতে লাগল। কলকাতা থেকে একজন বিজ্ঞ ডাক্তার আনিয়ে দেখালো। বিজ্ঞ চিকিৎসক সমস্ত শুনে দেখে একটা ওষুধের ব্যবস্থা করলেন এবং বিশেষ করে সতর্ক করে দিলেন যে বুকের যেমন অবস্থা আছে তাতে শারীরিক মানসিক কোনো পরিশ্রমই সঙ্গত নয়।
অবসর বুঝে ম্যানেজার বাবু যেরকম কাজ দেখছিলেন তাতে গ্রামে গ্রামে দ্বিগুণ হাহাকার উঠল। কিন্তু মাঝে মাঝে শান্তি সেসব শুনতে পেলেও স্বামীকে জানাবার সাহস করত না। কলকাতার বাড়িতে ব্রজবাবুর স্থানে শিবচন্দ্র এখন কর্তা। মাধবীর পরিবর্তে নতুন বধূ এখন গৃহিণী। মাধবী এখনও এখানেই আছে, তাই শিবচন্দ্র স্নেহ যত্ন করে, কিন্তু মাধবীর এখানে থাকতে মন নেই। বাড়ির দাসদাসী সরকার গোমস্তা এখনও বড়দিদি বলে, কিন্তু সবাই বোঝে যে আরেকজনের হাতে এখন সিন্দুকের চাবি পড়েছে। তাই বলে শিবচন্দ্রের স্ত্রী যে মাধবীকে অবজ্ঞা বা অমর্যাদা করে তা নয়, কিন্তু সে এমন ভাবটি দেখিয়ে যায় যাতে মাধবী বেশ বুঝতে পারে যে এই নতুন স্ত্রীলোকটির অনুমতি ও পরামর্শ ব্যতীত সব কাজ করা এখন তার মানায় না। তখন বাপের আমল ছিল, এখন ভাইয়ের আমল হয়েছে, কাজেই একটু প্রভেদ ঘটেছে। আগে আদর ছিল, আবদার ছিল, এখন আদর আছে কিন্তু আবদার নেই। বাপের আদরে সে সর্বময়ী ছিল, এখন আত্মীয় কুটুম্বের দলে পড়েছে। এখন যদি কেউ বলেন আমি শিবচন্দ্র কিংবা তার স্ত্রীর দোষ দিচ্ছি, সোজা করে না বলে ঘুরিয়ে ফিরে নিন্দা করছি, তাহলে তারা আমাকে ভুল বুঝেছেন। সংসারের যা নিয়ম, যে রীতিনীতি আজ পর্যন্ত চলে আসছে, আমি তারই উল্লেখ করছি মাত্র। মাধবীর যেন কপাল পুড়েছে, তার আপনার বলবার স্থান নেই। তাই বলে নিজের দখল ছাড়বে কেন? স্বামীর দ্রব্যে স্ত্রীর অধিকার, এ কথা কে না জানে। শিবচন্দ্রের স্ত্রী শুধু কি এ কথা বুঝে না? শিবচন্দ্র না হয় মাধবীর ভাই, কিন্তু সে মাধবীর কে? পরের জন্য সে নিজের অধিকার ছেড়ে দেবে কেন? মাধবী সব বুঝতে পারে। বউ যখন ছোট ছিল তখন ব্রজবাবু বেঁচে ছিলেন, তখন মাধবীর কাছে প্রমীলাতেও তাতে প্রভেদ ছিল না। এখন অনেক কথায় অনৈক্য হয়। সে চিরদিনই অভিমানিনী, তাই সে সকলের নিচে। কথা সহ্য করার ক্ষমতা নেই তাই সে কথা সহ্য করে না। যেখানে তার জোর নেই সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে তার মাথা কাটা যায়। মনে দুঃখ পেলে নীরবে শুয়ে যায়। শিবচন্দ্রকে কিছুই বলে না। স্নেহের দোহাই দেওয়া তার অভ্যেসের বাইরে, তাই আত্মীয়তার ধুয়ো দিয়ে অধিকার কায়েম করতে তার শরীরে মনে ধিক্কার ওঠে। সামান্য স্ত্রীলোকের মতো ঝগড়া কলহে তার যে কত ঘৃণা, তা শুধু সেই জানে। একদিন শিবচন্দ্রকে ডেকে বলল, দাদা আমি শ্বশুর বাড়ি যাব। শিবচন্দ্র বিস্মিত হল, সে কি মাধবী, সেখানে তো কেউ নেই। মাধবী মৃত স্বামীকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাগ্নে কাশিতে ঠাকুরজির কাছে আছে, তাকে নিয়ে আমি গোলগাঁয়ে বেশ থাকব। পাবনা জেলার গোলাগাঁয় মাধবীর শ্বশুরবাড়ি। শিবচন্দ্র অল্প হেসে বললে, তা কি হয়? সেখানে যে তোর বড় কষ্ট হবে। কেন কষ্ট হবে দাদা? বাড়িটা তো এখনো পড়ে যায়নি। 2 বিঘা 10 বিঘা জমি জিরা তো এখনও আছে। একটা বিধবার কি তাতে চলে না? চলার কথা নয়, টাকার ভাবনা নেই, কিন্তু তোর যে বড় কষ্ট হবে মাধবী। কষ্ট কিছুই নয়। শিবচন্দ্র কিছু ভেবে বলল, কেন যাবি বোন? আমাকে সব খুলে বল দেখি, আমি সব মিটিয়ে দিচ্ছি। ইতিপূর্বে শিবচন্দ্র বোধহয় স্ত্রীর কাছে ভগ্নীর বিরুদ্ধে কিছু সব শুনে থাকবেন, সম্ভবত সেটাই তিনি মনে করেছিলেন। লজ্জায় মাধবীর সমস্ত মুখ রাঙা হয়ে উঠল। সে বলল, দাদা তুমি কি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে যাব? শিবচন্দ্র বড় লজ্জিত হলো, তাড়াতাড়ি বলল, না না তা নয়, আমি ও কথা বলিনি, কিন্তু এ বাড়ি চিরদিনই তোমার। আজ তবে কেন চলে যেতে চাও? দুজনেরই সেই স্নেহময় পিতার কথা মনে পড়ল। দুজনের চোখেই জল আসলো। চোখ মুছে মাধবী বলল, আবার আসবো, তোমার ছেলের যখন পইতে হবে তখন নিয়ে এসো। এখন যাই। সে তো 8-10 বছরের কথা, যদি বেঁচে থাকি তাহলে আসব। কোনোভাবেই মাধবী এখানে থাকার জন্য সম্মত হলো না, যাবার জন্য উদ্যোগ করতে লাগলো।
নতুন বউকে সংসার বুঝিয়ে দিল, দাসদাসীকে ডেকে আশীর্বাদ করল। শেষ দিনে শিবচন্দ্র অশ্রুপূর্ণ চোখে বোনের কাছে এসে বলল, মাধবী, তোর দাদা তো তোকে কখনো কিছু বলেনি। মাধবী হেসে বলল, সে কি কথা দাদা? তা নয়, যদি কোনো অশুভক্ষণে, যদি কোনো দিন মুখ থেকে অসাবধানে কিছু। না দাদা, সেসব কিছুই নয়। সত্যি কথা? সত্যি। তবে যা, তো নিজের বাড়ি যেতে আর মানা করব না, যেখানে ভালো লাগে, তবে সর্বদা সংবাদ দিতে ভুলিসনি। প্রথমে মাধবী কাশী গিয়ে ভাগ্নেকে সঙ্গে নিল। তারপর তার হাত ধরে গোলাগাঁয়ে এসে দীর্ঘ 7 বছর পরে স্বামীর ভবনে প্রবেশ করল। তখন গোলাগাঁয়ে চাটুজ্য মহাশয়ের বড় বিপদ ঘটল। তিনি এবং যোগেন্দ্রের পিতা উভয়েই বড় বন্ধু ছিলেন। মৃত্যুকালে যোগেন্দ্র যে কয় বিঘা জমি জায়দাদ ছিল সেসব তারই হাতে গিয়েছিল। যোগেন্দ্রনাথের জীবিতকালে তিনি যে সকলের তত্ত্বাবধান করতেন, যোগেন্দ্র সে সকলের বিশেষ কোনো সংবাদই নিত না। শ্বশুরমশাইয়ের অনেক টাকা, তাই এই ক্ষুদ্র বাবার দেওয়া বিষয়টুকু তার যত্নের বাহিরে ছিল। তারপর সে মারা যাবার পর চাটুজ্যমশাই ন্যায্য অধিকারে বিনা বাধায় সে সকল ভোগ দখল করছিলেন। এখন বিধবা মাধবী এতদিন পরে ফিরে এসে তার সুশৃঙ্খল নিয়মবদ্ধ পাতা সংসারে গোলমাল বাঁধিয়ে দিল। সুতরাং চাটুজ্যমশাইয়ের এটা অত্যন্ত অবিচার বলে মনে হলো, এবং মাধবী যে হিংসা করেই এমন করেছে তা তিনি স্পষ্ট বুঝতে পারলেন। নিতান্ত বিরক্ত হয়ে এসে বললেন, তাই তো বৌমা, তোমার 2 বিঘা যে জমি আছে তার 10 বছরের খাজনা সব শুধু 100 টাকা বাকি, সেটা না দিলে জমির নিলাম হওয়ার মতো হয়েছে। মাধবী ভাগ্নে সন্তোষ কুমারকে দিয়ে বলালো যে টাকার জন্য চিন্তা নেই, এবং অবিলম্বে 100 টাকা পাঠিয়ে দিল। অবশ্য এই টাকা চাটুজ্যমশাইয়ের অন্য কাজে লাগল। মাধবী কিন্তু অত সহজে ছাড়বার মানুষ নয়। সে সন্তোষকে পাঠিয়ে জিজ্ঞাসা করল যে শুধু 2 বিঘা জমির উপর নির্ভর করে তার স্বর্গীয় শ্বশুরমশাইয়ের গ্রাসাচ্ছাদন চলত না, সুতরাং বাকি যেসব জমি জায়গা আছে সেগুলো কোথায় এবং কার কাছে আছে। চাটুজ্যমশাই বাকরুদ্ধ হয়ে স্বয়ং এসে বললেন যে তার সমস্তই বিক্রি হয়ে গেছে, কিছু বা বন্দোবস্তে আছে। এই 8-10 বছর ধরে জমিদারের খাজনা না দিলে জমি জায়গা কিভাবে থাকা সম্ভব? মাধবী বলল, জমির কি কিছু উপসত্ত্ব হতো না যে এই কয়টা টাকা খাজনা দেওয়া হয়নি? আর যদি যথার্থই বিক্রি হয়ে থাকে তাহলে সে কে বিক্রি করেছে এবং এখন কার কাছে আছে? সংবাদ পেলে উদ্ধার করার চেষ্টা করা যায়, আর কাগজপত্রই বা কোথায়? চাটুজ্যমশাই অবশ্য কিছু জবাব দিয়েছিলেন, কিন্তু মাধবী তা বুঝতে পারল না। ব্রাহ্মণ বিড়বিড় করে কত কি বললেন, তারপর ছাতা মাথায় দিয়ে নামাবলী কোমরে জ্বলিয়ে একখানা থান কাপড় গামছায় বেঁধে নিয়ে জমিদারবাবুর কাছারিতে লালতা গাঁর অভিমুখে রওনা হলেন। এই লালতা গ্রামেই সুরেন্দ্রনাথের বাড়ি এবং ম্যানেজার মথুরবাবুর কাছারি। ব্রাহ্মণ 8-10 ক্রোশ পথ হেঁটে একেবারে মথুরবাবুর কাছে এসে উপস্থিত হয়ে কেঁদে পড়লেন, দোহাই বাবা, গরিব ব্রাহ্মণকে বুঝি পথে ভিক্ষে করে খেতে হয়? এমন তো অনেক আসে। মথুরবাবু মুখ ফিরে বললেন, হয়েছে কি? রক্ষে করো বাবা, রক্ষে করো। আরে কি হয়েছে তোমার? বিদু চাটুর্যে তখন মাধবীর দেওয়া 100 টাকা তার ডান হাতে গুঁজে দিয়ে বললেন, আপনি ধর্মাবতার, আপনি রক্ষে না করলে আমার সর্বস্ব যায়। আচ্ছা খুলে বলো। গোলাগাঁয়ে রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ কোথা থেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চায়। মথুরবাবু হাসলেন, সে তোমার সমস্ত দখল করতে চায় না তুমি তার সমস্ত দখল করতে চাও, কোনটা? ব্রাহ্মণ তখন হাতে পইতে জড়িয়ে ম্যানেজারের হাত চেপে ধরে বললেন, আমি যে এই 10 বছর থেকে সরকারের খাজনা জুগিয়ে আসছি, জমি ভোগ করছো অথচ খাজনা দেবে না? দোহাই আপনার। ভাবটা মথুরবাবু বেশ বুঝলেন। বিধবাকে ফাঁকে দিতে চাও, তাই তো? ব্রাহ্মণ নিঃশব্দে চেয়ে রইল। কয় বিঘা জমি?
এগে 25 বিঘা। মথুরবাবু হিসাব করে বললেন, অন্তত 3000 টাকা। জমিদার কাছারিতে কি সেলামি দেবে? যা হুকুম হবে তাই, 300 টাকা। 300 টাকা দিয়ে 3000 টাকা নেবে? আমার দ্বারা কিছু হবে না। ব্রাহ্মণের শুষ্ক চোখে জল বাহির হয়ে পড়ল। কত টাকা হুকুম হয়? 1000 দিতে পারবে? তারপর গোপনে অনেকক্ষণ ধরে দুজনে পরামর্শ করল। ফল এই দাঁড়ালো যে যোগেন্দ্রনাথের বিধবার প্রতি বাকি খাজনা বাবদ 10 বছরের সুদে আসলে 1500 টাকার নালিশ হলো। সমন বার হলো, কিন্তু মাধবীর কাছে তা পৌঁছালো না। তারপর একতরফা ডিক্রি হয়ে গেল। 1.5 মাস পর মাধবীর সংবাদ পেল যে বাকি খাজনার দায়ে জমিদার সরকার থেকে তার বাড়ি শুদ্ধ নিলামের ইস্তাহার জারি হয়েছে এবং তার সমস্ত বিষয় সম্পত্তি ক্রোক হয়ে গেছে। মাধবী একজন প্রতিবেশিনীকে ডেকে বলল, তোমাদের দেশ কি মগের মুলুক? কেন বলো দেখি। তা নয় তো কি, একজন ঠকিয়ে আমার সর্বস্ব নিতে চায়, তোমরা দেখছো না? সে বলল, আমরা আর কি করব, জমিদার যদি নিলাম করে আমরা 2 কিলো তাতে কি করতে পারি? তা যেন হলো, কিন্তু আমার বাড়ি নিলাম হবে আর আমাকে কোনো সংবাদ নেই? কেমন তোমাদের জমিদার? সে তখন সমস্ত কাহিনী বিব্রত করে বলল, এমন উৎপীড়ক জমিদার, এমন অত্যাচার এদেশে কখনো আগে কেউ দেখেনি। সে আরও কত কি বলল। এ যাবৎ যা কিছু লোক পরম্পরা অবগত ছিল সমস্ত একে একে খুলে বলল। মাধবী তখন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, জমিদারবাবুর সঙ্গে নিজে দেখা করলে হয় না? ভাগ্নে সন্তোষ কুমারের জন্য মাধবী তাও করতেও স্বীকৃত ছিল, কিন্তু সে তখন কিছু বলতে পারল না। কিন্তু কথা দিয়ে গেল যে কাল তার বোনপোর কাছে সব কথা ভালো করে জেনে আসবে। তার বোনপো 2-3 বার লালতাগামে গিয়েছিল। জমিদার সরকারের অনেক কথাই সে জানত, এমনকি সেদিন সে বাগানবাড়িতে এলোকেশির সংবাদ পর্যন্ত শুনে এসেছিল। তারপর তার মাসিমা যখন জমিদারবাবুর সাথে রামতনুবাবুর বিধবা পুত্রবধূ দেখা করার সম্বন্ধে প্রশ্ন করল, তখন সে মুখখানা গম্ভীর করে বলল, এই বিধবা পুত্রবধূটির বয়স কত? মাসিমা বলল, 20-21 হবে। সে মাথা নেড়ে বলল, দেখতে কেমন? মাসিমা বলল, পরীর মতো। তখন সে মুখভঙ্গি সহকারে বলল, দেখা করলে কাজ হতে পারে, কিন্তু আমি বলি আজ রাত্রেই নৌকা ভাড়া করে বাপের বাড়ি প্রস্থান করুন। কেন রে? এই যে বলছো সে যে দেখতে পরীর মতো। কেন, তাতে কি? আরে তাতেই তো সব। দেখতে পরীর মতো হলে জমিদার সুরেন রায়ের কাছে রক্ষে নেই। মাসিমা গালে হাত দিয়ে বলেন, বলিস কি এমন? বোনপো মৃদু হেসে বলল, এমন। দেশ শুদ্ধ লোক এ কথা জানে। তবে দেখা করা উচিত নয়? কিছুতেই না। কিন্তু বিষয় আসো যে সব যাবে। চাটুর্যে মশাই যখন এর ভিতরে আছে তখন এর বিষয়ের আশাই নেই। তার উপর গৃহস্থঘরের মেয়ে, ধর্মটাও কি যাবে নাকি? পরদিন তিনি মাধবীকে সমস্ত কথা বললেন। শুনে সে স্তম্ভিত হয়ে গেল। জমিদার সুরেন রায়ের কথা সে সমস্ত দিন চিন্তা করল। মাধবী ভাবল, সুরেন রায় নামটা বড়ই পরিচিত, কিন্তু লোকটার সাথে তো মিলছে না। এই নাম সে কতদিন মনে মনে ভেবেছে। সে আজ 5 বছর হয়ে গেল। ভুলে গেছিল, আবার বহুদিন পর মনে পড়ল। স্বপ্নে ও নিদ্রায় মাধবী সে রাত্রি বড় দুঃখে কাটল। অনেকবার পুরনো কথাগুলো মনে পড়ছিল, অনেকবার চোখে জলও আসছিল। সন্তোষ কুমার তার মুখের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলল, মামিমা, আমি কার কাছে যাব? মাধবী নিজেও কয়েকবার এই কথা ভাবছিল, কেননা এখানকার বাস যখন উঠেছে তখন কাশীভাস ভিন্ন আর কোনোই উপায় নেই। সন্তোষের জন্য সে জমিদারের সাথে দেখা করবে মনে মনে করেছিল, কিন্তু তা হয়নি। পাড়া প্রতিবেশীরা নিষেধ করছে। তাছাড়া এখন যেখানেই সে যাক একটা নতুন ভাবনা, একটা নতুন উপসর্গ হয়েছে, সেটা এই রূপ যৌবনের কথা।
মাধবী মনে করল, পোড়া কপাল, এই উৎপাতগুলো কি এখনও এই দেহটায় লেগে আছে? আজ 7 বছর হলো। এগুলো তার মনেও পড়েনি, মনে করিয়ে দেওয়ার কেউ ছিলও না। স্বামী মারা যাবার পর যখন বাপের বাড়ি ফিরে গেল, তখন সকলেই ডাকলো বর দিদি, সবাই ডাকলো মা। এই সম্মানের ডাকগুলো তার মনকে আরও বৃদ্ধ করে দিয়েছিল। ছাই রূপ যৌবন, যেখানে তাকে বরদিদির কাজ করতে হতো, মায়ের স্নেহযত্ন বিলাতে হতো, সেখানে কি এসব কথা মনে থাকে? মনেও ছিল না। মনে পড়েছে তাই ভাবনাও হচ্ছে, বিশেষ করে এই যৌবনের উল্লেখটা। লজ্জায় মলিন হাসি হেসে বলল, এখানকার লোকগুলো কি অন্ধ না পশু? কিন্তু মাধবী ভুল করেছিল। সকলের মন তার মতো 21-22 বছরে বৃদ্ধ হয়ে যায় না। এর 3 দিন বাদে যখন জমিদারের পেয়াদা তার দরজায় এসে আসন করে বসলো এবং হাঁকডাক করে গ্রামবাসীকে জানাতে লাগলো যে সুরেন রায় আর একটা নতুন কীর্তি করেছে, তখন মাধবী সন্তোষের হাত ধরে দাসীকে এগিয়ে নৌকায় উঠে বসল। বাড়ির অদূরেই নদী। মাঝিকে বলে দিল, সোমরাপুর যেতে হবে, একবার প্রমীলাকে দেখে যাব। গোলাগাঁ থেকে 15 ক্রোশ দূরে সোমরাপুরে প্রমীলার বিবাহ হয়েছিল। আজ 1 বছর হলো সে শ্বশুরঘর করছে। সে হয়তো কলকাতা একবার যাবে, কিন্তু তখন মাধবী কোথায় থাকবে? তাই একবার দেখা করা। সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে মাঝিরা নৌকা খুলে দিল। স্রোতের মুখে নৌকা ভেসে চলল। বাতাস অনুকূল ছিল না, তাই ধীর মন্থর গতিতে ক্ষুদ্র নৌকা বাঁশঝাড়ের ভেতর দিয়ে শিয়াকুল ও বেতঝোপের কাঁটা মাছিয়ে সরঝাড় ঠেলে ধীরে ধীরে চলতে লাগল। সন্তোষ কুমারের আনন্দ আর ধরে না। সেই ছইয়ের ভিতর থেকে হাত বাড়িয়ে গাছের পাতা ডগা ছেড়বার জন্য ব্যস্ত হয়ে উঠল। মাঝিরা বলল, বাতাস না থামলে কাল দুপুর পর্যন্ত নৌকা সোমরাপুরে লাগবে না। আজ মাধবীর একাদশী, কিন্তু সন্তোষ কুমারের জন্য কোথাও পানসি বেঁধে পাক করে তাকে খাওয়াতে হবে। মাঝি বলল, দিস্তেপাড়ার গঞ্জে নৌকা বাঁধলে বেশ সুবিধা হবে, সেখানে সব জিনিস পাওয়া যায়। দাসী বলল, তাই কর বাপু, যেন 10টা-11টার মধ্যে ছেলেটা খেতে পায়। কার্তিক মাস যায় যায়, একটু একটু করে শীত পড়ছে। সুরেন্দ্রনাথের উপরের ঘরে জানলার ভেতর দিয়ে প্রভাতের সূর্য প্রবেশ করায় বড় মধুর লাগছে। জানলার কাছে অনেকগুলো বাঁধা খাতা ও কাগজপত্র নিয়ে টেবিলের এক পাশে সুরেন্দ্রনাথ বসেছিল। আদায়, উসুল, বাকি, বকেয়া, জমা, খরচ, বন্দোবস্ত, মামলা মোকদ্দমা, নথিপত্র সব একে একে উল্টিয়ে দেখছিলেন। এসব দেখাশোনা একরকম আবশ্যক হয়েও পড়েছিল, না হলে সময়ও কাটে না। শান্তির সাথে এজন্য অনেকখানি ঝগড়া হয়েছিল, অনেক করে। তবে তাকে সে বোঝাতে পেরেছিল যে অক্ষরের দিকে চাইলে মানুষের বুকের ব্যথা বেড়ে যায় না, কিংবা তৎক্ষণাৎ তাকে ধরাধরি করে বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। অগত্যা শান্তি স্বীকার করেছে এবং আবশ্যক মতো সাহায্যও করছে। আজকাল স্বামীর ওপর তার পুরো অধিকার, তার একটি কথাও অমান্য হয় না। কোনো দিন হয়নি, শুধু 5 জন হতভাগা ইয়ার বন্ধু মিলে দিন কত শান্তিকে বড় দুঃখ দিয়েছিল। স্ত্রী আর আদেশে সুরেন্দ্র অন্তঃপুর থেকে বাইরে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। ডাক্তার মহাশয়ের পরামর্শ ও উপদেশে শান্তি প্রাণপণে খেটে তুলবার আয়োজন করছে। এইমাত্র সে কাছে বসে রাঙা ফিতে দিয়ে কাগজের বান্ডিল বাঁধছিল। সুরেন্দ্রনাথ একখানা কাগজ থেকে মুখ তুলে সহসা ডাকলেন, শান্তি। শান্তি কোথায় গিয়েছিল? কিছুক্ষণ ফিরে এসে বলল, ডাকছিলে? হ্যাঁ, আমি একবার কাছারি ঘরে যাব। কি চাই বলো না, আমি আনিয়ে দিচ্ছি। কিছু না, একবার মথুরবাবুর সঙ্গে দেখা করব। তাকে পাঠিয়ে দিই, তোমাকে যেতে হবে না। কিন্তু এমন সময় তাকে কেন? বলে দেব যে অগ্রহায়ণ মাস থেকে তাকে আর কাজ করতে হবে না। শান্তি বিস্মিত হলো, কিন্তু সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করল, তার অপরাধ? অপরাধ যে কি তা এখন ঠিক বলতে পারছি না, কিন্তু বড় বাড়াবাড়ি করেছেন।
তারপর আদালতের সার্টিফিকেট এবং কয়েকখানা কাগজপত্র দেখিয়ে বললেন, এই দেখো, গোলাগাঁয়ে একজন বিধবার ঘর বাড়ির সমস্ত বেনামি নিলামে খরিদ করে নিয়েছেন। আমাকে একবার জিজ্ঞাসাও করেননি। শান্তি দুঃখিত হয়ে বললেন, আহা বিধবা, এই কাজটা একদমই ভালো হয়নি। কিন্তু বিক্রি হলো কেন? 10 বছরের খাজনা বাকি ছিল, সুদে আসলে 1,500 টাকা নালিশ হয়েছিল। টাকার কথা শুনে শান্তি মথুরনাথের প্রতি একটু নরম হয়ে পড়ল। মৃদু হেসে বলল, তা ম্যানেজারবাবু দোষ কি? অত টাকা কেমন করে ছেড়ে দেন? সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হয়ে ভাবতে লাগল। শান্তি প্রশ্ন করল, অত টাকা ছেড়ে দেবে? দেব না তো কি, অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করব? তুমি কি পরামর্শ দাও? কথাটার ভিতর যতটুকু জ্বালা ছিল সবটুকু শান্তির গায়ে লাগল। অপ্রতিভ হয়ে দুঃখিতভাবে সে বলল, না না, বাড়ি ছাড়া করতে বলি না। আর তোমার টাকা তুমি দান করে তাতে আমি বাধা দেব কেন? সুরেন্দ্র হেসে বলল, সে কথা নয় শান্তি, আমার টাকা কি তোমার নয়? কিন্তু বলো দেখি, আমি যখন না থাকবো তখন তুমি আমি যা ভালোবাসি তা করবে তো? শান্তির চোখে জল আসলো। কেন করব না? স্বামীর শারীরিক অবস্থা ভালো নয়। বললো, ও কথা কেন বলছো? বড় ভালো লাগে তাই বলি। তুমি আমার কথা, আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি? শান্তি চোখে আঁচল দিয়ে মাথা নাড়ল। কিছুক্ষণ পর সুরেন্দ্রনাথ আবার বলল, আমার বড়দিদির নাম। শান্তি আঁচল সরিয়ে মুখ সুরেন্দ্রের দিকে চেয়ে রইল। সুরেন্দ্র একখানা কাগজ দেখেই বলল, এই দেখো আমার বড়দিদির নাম। কোথায়? এই যে দেখো, মাধবী দেবী, যার বাড়ি নিলাম হয়েছে। এক মুহূর্তে শান্তি অনেক কথা বুঝল। বলল, তাই বুঝি তুমি সব ফিরিয়ে দিতে চাইছ? সুরেন্দ্র ঈষৎ হেসে উত্তর দিল, তাহলে নিশ্চয়ই ফিরিয়ে দেব, সমস্ত দেব। মাধবীর কথায় শান্তি একটু দুঃখিত হয়ে পড়ল। ভিতরে বোধহয় একটু হিংসারও ভাব ছিল। বলল, তিনি হয়তো তোমার বড়দিদি নয়, শুধু মাধবীর নামটুকুই আছে, নামেতেই এই। বড়দিদির নামের একটু সম্মান করব না? তা করো, কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না। তা পারবেন না, কিন্তু আমি কি অসম্মান করতে পারি? নাম তো এমন কত লোকের আছে। আছে, কিন্তু তুমি দুর্গা নাম লিখে তাতে পা দিতে পারো? ছি ছি ছি, ও কি কথা, ঠাকুর দেবতার নাম নিয়ে? সুরেন্দ্রনাথ হেসে বলল, আচ্ছা ঠাকুর দেবতার নাম নাই বা নিলাম, কিন্তু আমি তোমাকে 5,000 টাকা দিতে পারি যদি একটা কাজ করতে পারো। শান্তি উৎফুল্ল হয়ে বলল, কি কাজ? দেয়ালের গায়ে সুরেন্দ্রনাথ একটি ছবি ছিল, সেদিকে দেখিয়ে বলল, এই ছবিটি যদি। কি? 4 জন ব্রাহ্মণ দিয়ে নদীর তীরে পোড়াতে পারো? দূরে বজ্রাঘাত হলে লোকের যেমন প্রথমে সমস্ত রক্ত নিমেষে সরে যায়, মুখখানা সাপের দংশনের মতো নীল বর্ণ হয়ে যায়, শান্তির প্রথমে সেরূপ অবস্থা হলো। তারপর ধীরে ধীরে মুখে চোখে রক্ত ফিরে আসলো। তারপর করুণ দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চেয়ে সে নিঃশব্দে নিচে নেমে গেল। পুরোহিত ডেকে রীতিমতো শান্তি সস্তানের ব্যবস্থা করে রাজার অর্ধেক রাজত্ব মানত করে মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই বড়দিদি যিনিই হন এর সম্বন্ধে সে আর কোনো দিন কোনো কথা বলবে না। তারপরে ঘরের দ্বার দিয়ে অনেকক্ষণ ধরে তিনি কাঁদতে লাগলেন। এই জীবনে এমন কটু কথা তিনি আর কোনো দিন শোনেননি। সুরেন্দ্রনাথও কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বাইরে চলে গেলেন। কাছারি ঘরে মধুরবাবুর সাথে সাক্ষাৎ হলো। প্রথমে জিজ্ঞাসা করলেন, গোলাগাঁয়ে কার সম্পত্তি নিলাম হয়েছে? আগে মৃত রামতনু সান্যালের বিধবা পুত্রবধূর। কেন? 10 বছরের মালগুজারি বাকি ছিল। কই খাতা দেখি। মথুরনাথ প্রথমে হতবুদ্ধি হয়ে গেল, তারপর করল, খাতাপত্র এখনো পাবনা থেকে আনা হয়নি, আনতে লোক পাঠান। বিধবার থাকবার স্থানটুকু পর্যন্ত রাখনি? বোধহয় নেই। তবে সে কোথায় থাকবে? মথুরনাথ সাহস সঞ্চয় করে বলল, এতদিন যেখানে ছিল সেখানেই বোধহয়। এতদিন কোথায় ছিল? কলকাতায় তার পিতার বাড়িতে। পিতার নাম কি জানো? আগে জানি,
ব্রজরাজ লাহিড়ী। বিধবার নাম? মাধবী দেবী। নত মুখে সুরেন্দ্রনাথ সেখানেই বসে পড়লেন। মথুরনাথ ভাবগতিক দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, আগে কি হলো? সুরেন্দ্রনাথ সে কথার কোনো উত্তর না দিয়ে একজন ভৃত্যকে ডেকে বলল, একটি ভালো ঘোড়ার শীঘ্রই জিন কষতে বল, আমি এক্ষুনি গোলাগায় যাব। এখান থেকে গোলাগা কত দূর জানো? প্রায় 10 কোষ। এখন 9টা বেজেছে, 1টার মধ্যে পৌঁছাতে পারবো। ঘোড়া আসলে তাতে চড়ে বসলে বললেন, কোন দিকে? উত্তর দিকে, পরে পশ্চিম দিকে যেতে হবে। তারপর চাবুক খাটিয়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেলেন। এই কথা শুনে শান্তি ঠাকুর ঘরে মাথা খুঁড়ে রক্ত বার করল। ঠাকুর, তোমার মনে এই ছিল? আর কি ফিরে পাবো? তারপর দুজন পাইক ঘোড়ায় চড়ে গোলাগায়ের উদ্দেশ্যে ছুটে গেল। জানলা দিয়ে তা দেখে শান্তি ক্রমাগত চক্ষু মুছতে লাগলো। মা দুর্গা, জোড়া মোষ দেবো মা, যা চাও তাই দেবো, শুধু তাকে ফিরিয়ে দাও। বুক চিরে রক্ত দেব, যত চাও হে দুর্গা, যত চাও, যতক্ষণ না তোমার পিপাসা মেটে। গোলাগা পৌঁছাতে আরও 2 ক্রোশ আছে। অশ্বের খুর পর্যন্ত ফেনায় ভরে গেছে। প্রাণপণে ধুলো উড়িয়ে আলডিঙে খানা টপকিয়ে ঘোড়া ছুটে চলেছে। মাথার ওপর প্রচণ্ড সূর্য। ঘোড়ার ওপর থেকেই সুরেন্দ্রর গা বমি বমি করে উঠল। ভিতরের প্রত্যেক নাড়ি যেন ছিঁড়ে বের হয়ে পড়বে। তারপর টপ টপ করে ফোঁটা 2-3 রক্ত কষ বেয়ে ধুলি ধূসরিত পিরানের ওপর পড়ল। সুরেন্দ্রনাথ হাত দিয়ে মুখ মুছে ফেলল। 1টার পূর্বেই গোলাগাঁয় উপস্থিত হলেন। পথের ধারে দোকানে জিজ্ঞাসা করলেন, এইটাই গোলাগাঁ? হ্যাঁ। রামতনু সাল্লারের বাটি? ওই দিকে। আবার ঘোড়া ছুটল। অল্পক্ষণেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। দূরেই দরজায় একজন সিপাহী ছিল। তাকে প্রভুকে দেখে এসে প্রণাম করল। বাড়িতে কে আছে? কেউ না। কেউ না? কোথায় গেলেন? ভোরেই নৌকা করে চলে গেছেন। কোথায়? কোন পথে? আগে দক্ষিণ দিকে। নদীর ধারে পথ আছে? ঘোড়া দৌড়াতে পারবে? বলতে পারি না, বোধহয় নেই। আবার ঘোড়া ছুটে চলল। 2 ক্রোশ পথ আসবার পর দেখলেন আর পথ নেই, ঘোড়া চলে না। ঘোড়া ছেড়ে দিয়ে যখন সুরেন্দ্রনাথ হাঁটা পথে চললেন, একবার চেয়ে দেখলেন জামার ওপর অনেক ফোঁটা রক্ত ধুলে জমে গেছে। ওষ্ঠ বেয়ে তখনও রক্ত পড়ছে। নদীতে নেমে অঞ্জলি ভরে জল পান করলেন। তারপর প্রাণপণে ছুটে চললেন। পায়ে আর জুতো নেই, সর্বাঙ্গে কাদা, মাঝে মাঝে রক্তের দাগ। বুকের ওপর কে যেন রক্ত ছিটিয়ে দিয়েছে। বেলা পড়ে আসলো। পা আর চলে না, যেন এইবার শুতে পারলে এই জন্মের মতো সে ঘুমিয়ে পড়বে। তাই যেন অন্তিম শয্যায় এই জীবনে মহাবিশ্রামের আশায় সে উন্মত্তের মতো ছুটে চলছে। এ দেহে যতটুকু শক্তি আছে সমস্ত অকাতরে ব্যয় করে শেষ শয্যায় সে আশ্রয় করবে, আর উঠবে না। নদীর বাঁকের পাশে একখানা নৌকা না? কলমি শাকের দল কেটে পথ করছে। সুরেন্দ্র ডাকল, বড়দিদি। শুষ্ক কণ্ঠে শব্দ বার হলো না, শুধু 2 ফোঁটা রক্ত বার হলো। বড়দিদি। আবার 2 ফোঁটা রক্ত। কলমির দল গঙ্গার গতি রোধ করেছে। সুরেন্দ্র কাছে আসে পড়ল। আবার ডাকল, বড়দিদি। সমস্ত দিনের উপবাস ও মনোকষ্টে মাধবী নির্জীবের মতো নিদ্রিত সন্তোষ কুমারের পাশে চোখ বুজে শুয়েছিল। হঠাৎ কানে শব্দ পৌঁছালো। পুরনো অথচ পরিচিত স্বরে কে ডাকে না? মাধবী উঠে বসল। ভিতর থেকে মুখ বাড়ালো। সর্বাঙ্গে ধুলো কাদা মাখা। মাস্টার মশাই না? ও নয়নতারার মা, মাঝিকে শিখি নৌকা লাগাতে বল। সুরেন্দ্রনাথ তখন ধীরে ধীরে কাদার ওপর শুয়ে পড়ছিল। সকলে মিলে সুরেন্দ্রনাথকে ধরাধরি করে নৌকা তুলে আনলো। মুখে চোখে জল দিল। একজন মাঝি চিনত। সে বলল, লালতাগায় জমিদার। মাধবী ইষ্টকবচ শুদ্ধ স্বর্ণহার কণ্ঠ থেকে খুলে তার হাতে দিয়ে বলল, লালতাগায় এই রাত্রে পৌঁছে দিতে পারো? সবাইকে একটা করে হার দেব। সোনার হাট থেকে তাদের মধ্যে 3 জন ঘাড় নেড়ে নেমে পড়ল। মা ঠাকরুন, চাঁদনি রাত, ভোর নাগাদ পৌঁছে দেব। সন্ধ্যার পরে সুরেন্দ্রনাথের জ্ঞান হলো। চক্ষু মেলে তিনি মাধবীর মুখের দিকে চেয়ে রইলেন।
মাধবীর মুখে এখন অবগুণ্ঠন নেই, শুধু কপালে কিয়দংশ ঢাকা। কোলের ওপর সুরেন্দ্রনাথের মাথা নিয়ে মাধবী বসেছিল। কিছুক্ষণ চেয়ে সুরেন্দ্রনাথ বলল, তুমি বড়দিদি? আঁচল দিয়ে মাধবী সযত্নে তার ঠোঁটের কাছে রক্তবিন্দু মুছিয়ে দিল, তারপর নিজের চোখ মুছল। তুমি বড়দিদি? আমি মাধবী। সুরেন্দ্রনাথ চোখ মুছে মৃদুর স্বরে বলল, আহ, তাই। বিশ্বের আরাম যেন এই কোলেই লুকিয়েছিল। এতদিন পর সুরেন্দ্রনাথ তাই খুঁজে পেয়েছে। ঠোঁটের কোণে সরক্ত হাসি তাই ফুটে উঠেছে। বড়দিদি, যে কষ্ট! তরতর ছলছল করে নৌকা ছুটছে। ছইয়ের ভেতর সুরেন্দ্রের মুখের ওপর চাঁদের কিরণ পড়েছে। নয়নতারার মা একখানা ভাঙা পাখা নিয়ে মৃদু মৃদু বাতাস করছে। সুরেন্দ্রনাথ ধীরে ধীরে বললেন, কোথায় যাচ্ছিলে? মাধবী ভাঙা কণ্ঠে বললেন, প্রমীলার শ্বশুর বাড়ি। ছি, এমন করে কুটুমের বাড়ি কি যেতে আছে দিদি? নিজের অট্টালিকায় তার শয়নকক্ষে বড়দিদির কোলে মাথা রেখে সুরেন্দ্রনাথ মৃত্যুশয্যায় শুয়ে আছে। পা দুটির শান্তি কোলে করে অশ্রুজলে ধুয়ে দিচ্ছে। পাবনায় যতগুলি ডাক্তার খবরের সমবেত চেষ্টা ও পরিশ্রমে রক্ত বন্ধ করতে পারছে না। 5 বছর পূর্বেকার সেই আঘাতে এখন রক্ত বমি হচ্ছে। মাধবীর অন্তরের কথা খুলে বলতে পারবো না, আমি নিজেও ভালো জানি না। বোধহয় তার 5 বছরের পূর্বের কথা মনে পড়ছে। বাড়ি থেকে সে তাড়িয়ে দিয়েছিল, আর ফিরিয়ে আনতে পারেনি। 5 বছর পরে সুরেন্দ্রনাথ কিন্তু তাকেই ফিরিয়ে এনেছে। সন্ধ্যার পর উজ্জ্বল দীপালোকে সুরেন্দ্রনাথ মাধবীর মুখের দিকে চাইল, পায়ের কাছে শান্তি বসে। সে যেন শুনতে না পায়, তাই হাত দিয়ে মাধবীর মুখ নিজের কাছে টেনে এনে বলল, বড়দিদি, সেদিনের কথা মনে পড়ে? সেদিন তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে, আমি তাই এখন শোধ নিয়েছি। তোমাকেও তাড়িয়ে দিয়েছিলাম, কেমন শোধ হলো তো। মুহূর্তের মধ্যে মাধবী চৈতন্য হারিয়ে লুণ্ঠিত মস্তকে সুরেন্দ্রের কাঁধের পাশে রাখল। যখন জ্ঞান হলো, তখন বাড়িময় কান্নার রোল উঠেছে। শেষ হলো আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এক অপরূপ উপন্যাস বড়দিদি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।